রাত তখন ঘনিয়ে এসেছে। আকাশ ভরা মেঘ, দূরে কোথাও বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে আলো ছড়াচ্ছে। গ্রামের মানুষজন সবাই গৃহে আশ্রয় নিয়েছে। শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর মাঝে মাঝে রাত পাখির ডাক কানে আসছে। আমি সেদিন গ্রামের এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যার পরই সবাই বলল, রাজ, অন্ধকার হওয়ার আগে বাড়ির ভেতরে চলে আসিস, বাঁশবাগানটা একেবারেই এড়িয়ে চলবি। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম কথাটা। ভেবেছিলাম এ তো গ্রামীণ ভয় দেখানো গল্প, কিন্তু ভেতরে ভেতরে একটা কৌতূহল জন্ম নিল। কেন এই বাঁশবাগানকে সবাই এত ভয় পায়? রাত তখন প্রায় 11:30। হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে কেমন অদ্ভুত নীরবতা। জানলার ফাঁক দিয়ে তাকাতেই দেখলাম বাঁশবাগানের ভেতর যেন একরাশ কুয়াশা ঘুরছে। ঠিক তার মাঝখানে একটা ক্ষীণ আলো। কিছু একটা আমাকে টানছিল। আমি চুপি চুপি দরজা খুলে বাইরে বের হলাম। কাঁপা হাতে টর্চ নিয়ে এগোতে থাকলাম বাঁশবাগানের দিকে। যত এগোচ্ছি বাতাস যেন থমকে যাচ্ছে। বাঁশের ডগাগুলো অদ্ভুত শব্দে কাঁপছে। মনে হচ্ছে কারো কান্না মিশে আছে তার ভেতরে। হঠাৎ কানের কাছে খুব আস্তে একটা ফিসফিস শব্দ ভেসে এলো। রাজ, রাজ, এত দেরি করলি কেন? আমি চমকে উঠলাম। চারদিকে কেউ নেই, অথচ শব্দটা স্পষ্ট। মনে হচ্ছিল কণ্ঠস্বরটা কোনো পরিচিত মানুষের, অথচ একসাথে অচেনাও। আমার পায়ের তলায় হঠাৎ ঠান্ডা একটা ছায়া ছুঁয়ে গেল। টর্চের আলো ফেলতে দেখি সামনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে, ঠোঁটে এক বিকৃত হাসি। আমি পিছু হাঁটার চেষ্টা করতেই বাঁশবাগানটা যেন এক অন্তহীন গোলকধান্দায় পরিণত হল। যে পথ দিয়ে এসেছিলাম তার খুঁজে পাচ্ছি না। হঠাৎ আবার সেই কণ্ঠস্বর, তুই তো আমার জায়গায় চলে এসেছিস রাজ, এখন আর ফেরার পথ নেই। আমার গলা শুকিয়ে এলো। মনে হলো মাটির নিচে থেকে শত শত হাত উঠে আসছে, আমাকে টেনে নিচ্ছে। চারদিকে অদ্ভুত ছায়ারা নাচছে। আর ঠিক তখনই দূরে বজ্রপাতের আলোয় আমি কিছু দেখলাম। একটা পুরানো ভাঙাচোরা দরজা বাঁশের ভেতরে লুকানো। মনে হলো সেই দরজার ওপারে আরও এক পৃথিবী অপেক্ষা করছে। আমি দৌড়ে দরজার কাছে গেলাম। আমি দৌড়ে গিয়ে দরজাটার সামনে দাঁড়ালাম। বাঁশবাগানের ভেতর অদ্ভুত অন্ধকার, যেন আলো ঢুকতেই ভয় পাচ্ছে। দরজার গায়ে লতাপাতা জড়িয়ে আছে, মনে হচ্ছে বহু বছর কেউ হাত দেয়নি। ঠক ঠক, দরজার ভেতর থেকে যেন কেউ হাত দিয়ে চাপড়াচ্ছে। আমার বুক ধকধক করতে লাগলো। আমি দ্বিধায় দাঁড়িয়ে আছি, দরজা খুলব নাকি ফিরে যাব। কিন্তু পিছনে তাকাতেই দেখি চারপাশ ঘিরে ফেলেছে অগণিত ছায়ামূর্তি। তাদের চোখ শুধু লাল আগুনের মতো জ্বলছে। বুঝলাম ফেরার পথ আর নেই। আমি হাত বাড়িয়ে দরজাটা ঠেলে দিলাম। কিচিৎ শব্দ করে দরজাটা খুলে গেল। আর সঙ্গে সঙ্গে আমার শরীরের উপর দিয়ে এক প্রচণ্ড ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন মৃত্যু আমাকে স্পর্শ করে গেল। ভেতরে ঢুকতেই চমকে উঠলাম। এ যেন আর 5টা গ্রামের দৃশ্য নয়। ভেতরে বিশাল এক অন্ধকার উঠোন, চারদিকে ভাঙা ভাঙা ইটের প্রাচীর। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল অশ্বত্থ গাছ। গাছের ডালে অসংখ্য ঝুলন্ত দড়ি, যেন কেউ একসময় এখানে মানুষ ঝুলিয়েছে। হঠাৎ করে গাছের ডাল থেকে একটা দড়ি নেমে এসে আমার কাঁধে ছুঁয়ে গেল। ঠান্ডা, বরফের মতো শক্ত। আমি আতঙ্কে সেটা সরাতে গেলাম, কিন্তু তখনই শুনতে পেলাম, তোর জায়গায় এটাই রাজ, তুই আমাদেরই একজন। চারপাশে ছায়ারা ঘন হতে থাকল। তাদের মুখ নেই, শুধু অন্ধকার ফাঁপা গর্তের মতো চোখ। তারা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল। আমি দৌড়ে উঠোনের একপাশে চলে গেলাম। কিন্তু আশ্চর্য, যত দৌড়েই সেই একই জায়গায় ফিরে আসি, যেন সময় আর স্থান এখানে আটকে গেছে। ঠিক তখনই গাছের নিচ থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলো। সাদা চুল, লাল শাড়ি, চোখ দুটো ভয়ঙ্কর কালো। সে ফিসফিস করে বলল, এই জমিনে অনেক রক্ত মিশে আছে রাজ। এক সময় এখানে ছিল জমিদার বাড়ি। জমিদারের অভিশাপে এই জায়গা অভিশপ্ত হয়ে গেছে। যারা এখানে আসে তারা আর ফিরে যায় না। এখন তুইও আমাদের দলে। আমার শরীর কাঁপতে লাগলো। আমি চিৎকার করে উঠলাম, না, আমি ফিরব, আমি যেতে চাই। বৃদ্ধা অদ্ভুতভাবে হেসে উঠল। তারপর গাছের শিকড় থেকে এক ফাঁকা কফিন বেরিয়ে এলো। ধীরে ধীরে সেটা আমার দিকে এগোতে থাকলো, যেন আমাকে ভেতরে টেনে নেবে। আর আমি দৌড়ে গেলাম অন্ধকার ভেদ করে। কোথায় যাচ্ছি জানি না, শুধু একটা অজানা শক্তি আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই আমার কানে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, রাজ, রাজ, এদিকে আয়। চমকে তাকালাম, দেখি দরজার ফাঁক দিয়ে আমার বন্ধুর মুখ। সে হাত বাড়িয়ে ডাকছে। আমি মরিয়া হয়ে দৌড়ে দরজার দিকে ঝাঁপ দিলাম।
আমি ঝাঁপ দিলাম দরজার ফাঁক দিয়ে। এক মুহূর্তের জন্য মনে হলো আমার পুরো শরীর হাওয়ায় ভেসে যাচ্ছে। চোখের সামনে শুধু ঝড়, বজ্রপাতার অসংখ্য ছায়ার ঘূর্ণি, কানে অসহ্য কান্নার চিৎকার। তারপর সব থেমে গেল। চোখ খুলে দেখি আমি আবার সেই বাঁশবাগানের ভেতরেই দাঁড়িয়ে আছি। চারদিকে গভীর রাত, শুধু বাতাসের শব্দ। সামনে আমার বন্ধু অরুণ হাঁপাতে হাঁপাতে বলল, পাগল হয়েছিস নাকি? তোকে ডাকাডাকি করছিলাম কতক্ষণ, কই গেছিলি? আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। অরুণের হাত শক্ত করে ধরে বললাম, তুই দেখিস নাই কিছু? ওই দরজা, ওই মরা জমিদার বাড়ি। অরুণ অবাক হয়ে তাকিয়ে রইল। কী সব বলছিস? এখানে তো কোনো দরজা নাই। আমি তো তোকে সোজা বাঁশঝাড়ের ভেতরে দাঁড়ায় থাকতে দেখছি। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি চারদিকে তাকালাম। না, সত্যি কিছু নেই। কোনো ভাঙা দরজা, কোনো অশ্বত্থ গাছ, কিছুই নেই, শুধু কুয়াশা আর অন্ধকার। কিন্তু হঠাৎ আমার চোখ পড়ে গেল মাটির দিকে। সেখানেই পড়ে আছে একটা দড়ি, পুরানো, ছেঁড়া, কিন্তু স্পষ্টভাবে ফাঁস বাঁধা। আমার শরীর কেঁপে উঠল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই অরুণ হঠাৎ থমকে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল, ঠোঁট কাঁপতে লাগল। আমি ঘুরে তাকাতেই দেখি আমাদের দুজনের ছায়া মাটিতে পড়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ছায়া দুটো আমাদের সঙ্গে মেলেনি। ছায়া দুটো নিজেরাই নড়ছে, আলাদা ভঙ্গিতে। আমরা দুজন আতঙ্কে জমে গেলাম। ছায়াগুলো ধীরে ধীরে বাঁশবাগানের ভেতরে ঢুকে গেল। আর ঠিক তখনই আমার কানে আবার সে ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো, রাজ, তুই ফিরে গেছিস বটে, কিন্তু তোর ছায়া থেকে গেছে আমাদের কাছে। যখনই রাত হবে, ছায়া তোকে ডাকবেই।